নেগেটিভ সনদ থাকলেও ব্রিটেন থেকে ফিরলেই 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মন্ত্রিসভার সিদ্ধান্ত। ইতোমধ্যে দেশে ঢুকেছেন 350-এরও বেশি। আজকেই করা যাবে না, করলে তো অনেকে বিপদে পড়ে যাবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কাজে আসবে টিকাদানের দীর্ঘদিনের অভিজ্ঞতা। তাপমাত্রা নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। 22,000 স্বাস্থ্যকর্মী রয়েছে, তাদের সাথে সাথে এবার আমরা আরও আমাদের যে নার্স যারা আছে, WV, তারপরে SSCMO, তাদেরকেও আমরা সম্পৃক্ত করব। পরিকল্পনাটাকে একটু ট্রাই দিয়ে নেওয়া যে আমরা কিভাবে করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নেতিবাচক প্রচারণা কানে তোলেনি রোহিঙ্গারা। কাল দ্বিতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন 1,500-এর বেশি। রাতে থাকবে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। সাবেক প্রধান বিচারপতি SK সিনহার নির্দেশেই 4 কোটি টাকার ঋণ জালিয়াতি। আদালতকে জানালেন বড় ভাই ও ভাতিজা। দুর্নীতির প্রমাণ স্পষ্ট বললেন দুদক আইনজীবী। জামাত নেতা মীর কাসেমের $2.5 কোটি পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। যুদ্ধাপরাধের বিচার বন্ধে পাঠানো হয় অর্থ। যুক্তরাজ্যে নতুন করোনা সংক্রমণের কারণে দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধ না করে এবার যাত্রীদের দেশে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। ব্রিটেন থেকে দেশে ফিরলেই বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এক্ষেত্রে করোনার নেগেটিভ সনদ থাকলেও তা কাজে আসবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ঢাকার পাশাপাশি সিলেটেও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। করোনা মহামারীতে প্রায় 1 বছর ধরে ভুগতে থাকা বিশ্বে এখন নতুন আতঙ্কের কারণ রূপ পাল্টেছে এই প্রাণঘাতী ভাইরাস। লন্ডনে নতুন ধরনের করোনার প্রভাবে যখন বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে, তখনও বাংলাদেশ লন্ডনে ফ্লাইট বন্ধ না করে বরং কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ওপর। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লন্ডন থেকে ফিরলেই নেগেটিভ সনদ থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে যে কোনো যাত্রীকে। বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমে এ নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। লন্ডন ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ঢাকায় দিয়াবাড়ি ও হজ ক্যাম্পের পাশাপাশি সিলেটেও ব্যবস্থা রাখার কথা ভাবছে সরকার, জানিয়েছেন সচিব। যে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে, সেইখানে থাকবে 14 দিন, আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে নতুন একটি আইনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সৌদিতে গিয়ে কোনো এজেন্সি হাজির সঙ্গে চুক্তিভঙ্গ করলে তাকে দেশে ফিরে সাজা পেতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায়, তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে। হজ এজেন্সির সত্ত্বাধারীকে এসব ক্ষেত্রে নিবন্ধন বাতিল করা যাবে এবং 50 লক্ষ টাকা, আর ওমরা এজেন্সির ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। দেশের মহাসড়কগুলোতে অবৈধ স্থাপনা নির্মাণের সাজা হিসেবে 2 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে মহাসড়ক আইনেও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনো প্রকার ফসল, খড় বা অনুরূপ কোনো পণ্য মহাসড়কে সে শুকাতে পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে 167 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দুপুরে দেশে ফেরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সিলেট ওসমানী বিমানবন্দরে 144 যাত্রীকে নামিয়ে দিয়ে 23 যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। সব যাত্রীর কাছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 20 মিনিট আগে সোমবার দুপুর 12:10 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে লন্ডন থেকে আসা বিমানটি। সব যাত্রী বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে নিয়ে আসা কোভিড-19-এর নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন। যাত্রীরা জানান, নেগেটিভ সনদ ছাড়া
কোনো যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দরের এখন তো খুবই ভালো অবস্থা। আমাদের প্যাসেঞ্জারদের এখন অনেক শৃঙ্খলা দেখতেছি, ইউকের সাথে কম্পেয়ার করলে মনে হয় অনেক ইমপ্রুভ হয়েছে। বিমানবন্দরে নেগেটিভ সার্টিফিকেট ছাড়া আপনাকে চেক ইন করতে দেওয়া হবে না। এখানে খুব কড়াকড়ি এবং খুব থারালি তারা চেক ইন করতেছে। আমার তো মনে হয় বাংলাদেশে ভালো। হ্যাঁ, ইংল্যান্ডে এখন প্রচুর সমস্যা, প্রতিদিনই 30,000 to 35,000 পজিটিভ হচ্ছে। সব যাত্রীর কোভিড-19 পরীক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানান বিমানবন্দর ব্যবস্থাপক। আমাদের এখানে প্রচলিত পরীক্ষা, তার মধ্যে আমরা তীক্ষ্ণ নজর রাখছি যাতে কোনো কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ ট্রাভেলই করতে পারছেন না। অধিকন্তু তাদের কারো যদি কোনো উপসর্গ কোভিড-19-এর কোনো উপসর্গ দেখা দেয় সেটার ব্যাপারে সেটা নজরদারি করার জন্য যত্নবান আছেন আমাদের স্বাস্থ্য বিভাগ। কাউকে যদি ডাউট করেন, কোনো ধরনের ডাউট করেন, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে। বৃহস্পতিবার 202 জন যাত্রী নিয়ে বিমানের একই ফ্লাইট লন্ডন থেকে বাংলাদেশে আসে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে দীর্ঘদিনের টিকাদান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনার ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে সরকার। কমিউনিটি ক্লিনিক থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সবখানেই করা হবে টিকাদান কেন্দ্র। নতুন করে নার্সদের যুক্ত করা হবে এই প্রক্রিয়ায়। তবে টিকা দেওয়ার আগে পরিকল্পনা যাচাই করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আসছে বাংলাদেশেও। সবকিছু ঠিকঠাক থাকলে মাসখানেকের মধ্যেই অক্সফোর্ডের টিকার প্রথম চালান আসবে দেশে। সেরামের মাধ্যমে ক্রয় করা 3 কোটির সঙ্গে যুক্ত হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদানে পাওয়া 6,40,00,000। মোট 9,40,00,000 ডোজ, যা প্রয়োগ করা হবে 4,70,00,000 মানুষকে। প্রশ্ন হলো, এই বিশাল জনগোষ্ঠীকে টিকা দিতে সক্ষমতা কতটুকু বাংলাদেশের? অধিদপ্তর বলছে দীর্ঘদিনের টিকাদান কর্মসূচির অভিজ্ঞতা কাজে আসবে এবার। সঙ্গে যুক্ত হবে প্রশিক্ষিত নার্স। আমরা একটা ফ্রন্টলাইনার তালিকা তৈরি করেছি। তাই এই ফ্রন্টলাইনারদেরকে আমরা প্রথম ভ্যাকসিনেশন করব। তার মধ্যে থাকবে চিকিৎসা শাস্ত্রের সাথে যারা জড়িত বা চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত, যেমন ডাক্তার, নার্স বা সেবাকর্মী, তারা প্রথম ভ্যাকসিনেশন হবে বা পাবে। সবার আগে টিকা পাবে ফ্রন্টলাইনাররা, আর কেন্দ্র হবে ইউনিয়ন থেকে ওয়ার্ড কিংবা মেডিকেল কলেজ। 22,000 স্বাস্থ্যকর্মী রয়েছে যারা ভ্যাকসিন প্রদান করে। তো তাদের সাথে সাথে এবার আমরা আরও আমাদের যে নার্স যারা আছে, WV, তারপরে SSCMO, তাদেরকেও আমরা সম্পৃক্ত করব। সুতরাং আমাদের ভ্যাকসিন প্রদানের সক্ষমতা আমাদের পুরোপুরি আছে। মোট 6 জনের একটা টিম থাকবে। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, খুব শীঘ্রই আমরা প্রশিক্ষণ শুরু করে দেব। তবে পরিকল্পনা ঝালিয়ে নিয়ে প্রয়োজনে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পরিকল্পনাটাকে একটু ট্রাই দিয়ে নেওয়া যে আমরা কিভাবে করব, যাতে করে আমরা যখন শুরু করব তখন যেন কোনো বিশৃঙ্খলা বা কারো মনে অসন্তুষ্টি না হওয়া, এটা যেন না হয়। মাল্টি সেক্টরাল কমিটি বানানো, তাহলে হবে কি ভুলগুলো কম হবে। তারপরেও যে কিছু সমস্যা থাকবে না তা না, তো সেই জন্য আমাদের কিছু লিভিং ডকুমেন্ট রাখতে হবে। এছাড়া এই প্রক্রিয়ায় কেউ যেন অনৈতিক সুবিধা না পায় সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার তাগিদ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক নানা প্রচারণা বাধা হতে পারেনি ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায়। কাল দ্বিতীয় দফায় স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন আরও 1772 জন। এর মধ্যে কক্সবাজার ক্যাম্প থেকে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছে। এখান থেকেই মঙ্গলবার জাহাজে করে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের নেওয়া হবে ভাষাঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে গত 2 মাস ধরে চলছে নানা ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি নানা সংস্থা। এর মাঝে দ্বিতীয় দফায় সব প্রণোদিত হয়ে ভাষাঞ্চলে যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করেছে 1772 জন রোহিঙ্গা। 427টি পরিবারের এসব রোহিঙ্গা দুপুরেই বাস যোগে কক্সবাজার ছেড়ে চট্টগ্রাম আসে। যাচ্ছে ওখানে আমার ফ্যামিলি সবাই চলে গেছে। প্রথমে মানুষজন বেশি আছিল, তো এটা খুনাখুনি হয়, মারামারি হয়, ইয়ানলা বলে আর যেহেতু শান্তি লাগে তাই বলে চাইছি। আমার সবাই ওখানে আছে, আমি ইচ্ছা করতে চলে যাচ্ছি, আমাকে কেউ জোর করে আনেনি। রাতে নগরী পতেঙ্গা এলাকার BF শাহিন কলেজে অবস্থানের পর সকালে জাহাজযোগে এসব রোহিঙ্গা ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ সরকার 1 লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষাঞ্চলে পরিকল্পিত আবাসন সহ আধুনিক সব জীবনযাত্রার ব্যবস্থা করে রেখেছে। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে।
সরকারি বিভিন্ন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় যেসব রোহিঙ্গা ভাষান্তর যাচ্ছে এর মধ্যে 130 জনের বেশি রয়েছে যারা প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গা স্বইচ্ছায় ভাষান্তর যায়। তারাই সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভাষান্তরের পরিস্থিতি দেখিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। লুক্সেমবার্গে তৈরি পদ্মা সেতুর স্ল্যাব আসছে ফেব্রুয়ারিতে। পরবর্তী 2 মাসেই বসবে স্প্যানের ওপর। ইয়ার্ড রক্ষায় নদী শাসনের পরিধি বাড়ানোর পরিকল্পনা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নির্দেশ ও প্রভাবেই 4 কোটি টাকা ঋণ জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ও ভাতিজা। এই দুর্নীতির টাকা দিয়েই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে বাড়ি কেনেন তিনি। দুদক আইনজীবী জানান, এর মাধ্যমেই দুর্নীতির অভিযোগ স্পষ্ট হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে দেশ ছাড়ার পর বের হয়ে আসতে থাকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি ও জালিয়াতির তথ্য। জানা যায়, দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে বাড়ি কিনেছেন তিনি। বাড়িটির দাম প্রায় 2 কোটি 30 লাখ টাকা। সে সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সময় সংবাদের কাছে অস্বীকার করেছেন এসকে সিনহা। আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ। সরি, আমি করে বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না, এটা বললেই হবে না। দুদক আইনজীবীরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নেন এসকে সিনহা। অভিযোগ আছে, এই টাকা দিয়েই যুক্তরাষ্ট্রের বাড়িটি কেনা হয়। সোমবার এ মামলায় সাক্ষ্য দেন সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিংহ। সাক্ষ্যে তারা বলেন, 2টি অ্যাকাউন্টের মাধ্যমে 4 কোটি টাকা ঋণ জালিয়াতির পুরোটাই হয়েছে এসকে সিনহার নির্দেশে ও প্রভাবে। পে অর্ডার দুটোই কিন্তু সুরেন্দ্র কুমার সিনহার সোনালী ব্যাংকের যে সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ আছে সেখানে জমা হলো। তো কাজে এটা পরিষ্কার যে এই ঋণ জালিয়াতির সঙ্গে প্রধান বিচারপতি সাবেক সুরেন্দ্র কুমার সিনহা তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, এসকে সিনহা ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত এটা বলার সময় এখনো আসেনি। যদিও দুদক থেকে যে মামলাটা করা হয়েছে, মামলায় বলা হয়েছে যে সিনহা সাহেবের প্রভাবে ঋণটা মঞ্জুর করা হয়েছে, এই ধরনের তথ্য মামলার মধ্যে বলা হয়েছে, এফআইআর এবং চার্জশিটের মধ্যে বলা হয়েছে। কিন্তু যেহেতু মামলাটা এখন বিচারাধীন, এই বিচারাধীন অবস্থায় এই ধরনের কোনো কথা বলাটা কতটুকু যৌক্তিক সেটা প্রশ্ন দাবি রাখে। অর্থ পাচারের এই মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। মামলার 11 আসামির মধ্যে জামিনে আছেন 4 জন। পলাতক সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ বেশ কয়েকজন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা বিতার আটকাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মীর কাশেম আলীর মার্কিন লাভিস্ট ফার্মের কাছে পাঠানো $2.5 কোটি ফেরত আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ সংক্রান্ত তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের কাছে ফের চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়াও অভিযোগটি অর্থ পাচার মামলার আওতাভুক্ত করতেও বলা হয়েছে। যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের সম্পদ অন্য কাউকে ভোগ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে দুদক কমিশনার। 2012 সালে দুর্নীতি দমন কমিশনে পাঠানো আইন মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের বিচার নস্যাৎ করতে 2010 সালের 6 অক্টোবর ওয়াশিংটনের ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে একটি মার্কিন লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেন যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত নেতা মীর কাশেম আলী। চুক্তিতে উল্লেখ করা হয়, ক্যাসিডিকে অগ্রিম $2.5 কোটি দিলে তারা যুদ্ধাপরাধী জামাত নেতাদের পক্ষে কাজ শুরু করবে। এছাড়া ভ্রমণ ও সব ধরনের পকেট মানি বহনের পাশাপাশি ক্যাসিডি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ কাজের জন্য আরও $1.5 লাখ অতিরিক্ত দিতে হবে। চুক্তির পর মীর কাশেম আলীকে ক্যাসিডি জানায়, সিনেটর, কংগ্রেসম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রশাসকদেরও জামায়াত নেতাদের পক্ষে তারা প্রভাবিত করবে। এরপরই মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির পক্ষে ব্রিটিশ আইনজীবী টমি ক্যাডম্যান বাংলাদেশে আসেন। চুক্তি অনুযায়ী $2.5 কোটি বিনিময়ে 6 মাস কাজ করে আরও মোটা অঙ্কের টাকা দাবি করে মার্কিন এই ল ফার্মটি। 2012 সালের 25শে আগস্ট আদালতের অনুমতি নিয়ে জেলগেটে মীর কাশেম আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন বলে জানায় দুদক সূত্র। এরপর বিদেশে অর্থ পাচারের বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখাকে কয়েকবার বলা হলেও তা বর্তমান আইনে দুদকের আওতাভুক্ত না হওয়ায় অভিযোগটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বেশ কয়েকবার চিঠি দিলেও অভিযোগটি সংশ্লিষ্ট দপ্তরের অধীনে হস্তান্তরের উদ্যোগ না নেয় সোমবার ফের বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক।
এখন এটি BA5-তে আছে। বিষয়টি বর্তমানে আমাদের শিডিউলভুক্ত না হয় এটি নিয়ে BA5 এখন কাজ করছে। এই বিজয়ের মাসেও আমরা মীর কাসেম আলীর ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য BA5-কে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর 25 মিলিয়ন মার্কিন ডলার অন্য কেউ ভোগ করবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাতের বিনিয়োগ করায় বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকে আরও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছে দুদক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2 মাস পর দেশে আসার বিষয়ে একই বুলি আওড়ালেন 3600 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে হালদার। রাতে সময় সংবাদকে তিনি একথা জানান। দ্রুত দেশে ফিরে আইনি লড়াই করবেন। অর্ধশতাধিক গার্লফ্রেন্ড ও 300 কোটি টাকা আত্মসাতের বিষয়টিও বেমালুম অস্বীকার করেন পিকে। পিকে হালদার হালের সবচেয়ে আলোচিত নাম। 4টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা। তাকে ধরতে ইন্টারপোলের সঙ্গে চিঠি চালাচালি করছে সরকার। এর মধ্যে লোকচক্ষুর অন্তরালে থাকা পিকে বিদেশে বসে গণমাধ্যমের সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ নিয়ে কথা বললেন। এবছর অক্টোবরের 25 তারিখ দেশে ফিরে আদালতের হেফাজতে থেকে আইনি লড়াই করার ঘোষণা দিয়েও কোনো কারণ না দেখিয়ে তা বাতিল করেছিলেন তিনি। এরপর গত 2 মাসে অর্ধশতাধিক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে আরও প্রায় 100 কোটি টাকার লেনদেনের প্রমাণ পায় দুদক। এসবের মধ্যে সোমবার গণমাধ্যমে আগের বুলি আওড়ালেন পিকে হালদার। অনলাইনে যুক্ত হয়ে সময় সংবাদের কাছে তিনি দাবি করেন তার কোনো গার্লফ্রেন্ডই নেই। যাদের নাম এসেছে তারা সবাই তার বিভিন্ন অফিসের কর্মকর্তা। মহামান্য আদালত কোনো না কোনো আইনগত কারণে আমাকে অর্ডার দিয়েছে যে আমাকে আসতে পারে অ্যারেস্ট করা হবে। তখন আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যাই তাৎক্ষণিকভাবে, এবং সেই জন্য আসাটা পিছিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত আরেকটা কারণ ছিল, তখন আবার করোনা পজিটিভ ছিল। আমি এই জন্য তখন বাংলাদেশে আসতে পেরে যাই। বাট আমি এখনো ব্যর্থহীনভাবে বলতেছি আমি বাংলাদেশে আসতে চাই এবং আমি অচিরেই বাংলাদেশ আসবো। আমার দীর্ঘ ক্যারিয়ারে যদি কোনো মেয়ে কোনো সময় কাজ করে থাকে তার মানে তো তারা সেটা আমার গার্লফ্রেন্ড না। আপনার কোর্টে গেলেও তো প্রচুর মহিলা আইনজীবী আছে, তার মানে কি এরা কারুর না কারুর অন্য আইনজীবীদের গার্লফ্রেন্ড? দুদক সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের স্পষ্ট অভিযোগ তুললেও পিকে হালদার তার সব মিথ্যা বলে দাবি করেন। আমার একটা মাত্র লায়াবিলিটি আছে, সেটা হচ্ছে আল আরাফা ব্যাংকে, এবং এটা 25 থেকে 27 কোটি টাকা হবে। এটা এক্সাক্ট ফিগার পেতেই হবে। ওনারা শুধুমাত্র এফআইআর বলেছেন যে অন্যের নামে আরো প্রায় 15-20 জনের নামে যে অর্থ আছে সেটা আমি বেনামে নিয়েছি। বাট প্রত্যেকটা লোকই ইন্ডিপেন্ডেন্ট লোক। ক্যাসিনো কাণ্ড ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে একটি গোষ্ঠী এসব করছে বলেও দাবি করেন অজ্ঞাত দেশে পালিয়ে থাকা NRB গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীর মানিক মে এভিনিউতে সাইকেল লেন সচল রাখতে সরিয়ে ফেলা হলো পুলিশ বক্স। লেন দখলমুক্ত করতে আগারগাঁও হবে উচ্ছেদ অভিযান। পদ্মা সেতুর কাজে লুক্সেমবার্গ থেকে বানিয়ে আনা স্ল্যাবগুলো দেশে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে। এদিকে চলতি বছরের জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া স্ল্যাবগুলো বালির নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছে সেতু মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দেখে মনে হতে পারে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে এখানে। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ ইয়ার্ডের নদীর পাড়ের চিত্র এটি। চলতি বছরের জুলাই মাসে হঠাৎ করে নদী ভাঙনের কবলে পড়ে তলিয়ে যায় এখানে রাখা 126টি রোড স্ল্যাব ও 192টি রেলওয়ে স্ট্রিঞ্জার। এরপর কয়েক দফা নদী থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। পরামর্শক প্রতিষ্ঠান তাদের জানিয়েছে, যেখানে গত 7 বছরে পদ্মা নদী থেকে বালি অপসারণ হয়েছে 90 মিলিয়ন স্কোয়ার ঘনফুট, সেখানে গত আগস্ট সেপ্টেম্বর মাসেই শুধু পদ্মায় পলি জমেছে রেকর্ড 50 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্ল্যাবগুলোর উদ্ধার কাজ। তারা হাইড্রোলজি স্টাডি করে দেখেছে ইতিমধ্যে যে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো এগুলো কিন্তু মাটির প্রায় 20 থেকে 30 ফিট নিচে এটা চলে গেছে। অর্থাৎ এটা এখন উদ্ধার করে ব্রিজে ব্যবহার করা কস্ট ইফেক্টিভ হবে না, সেই কারণে তারা এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা নতুন স্ট্রিঞ্জার অর্ডারও দিয়েছে। তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব আবার নতুন করে বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডেই। তবে রেলওয়ে স্ট্রিঞ্জার দেশে বানানো সম্ভব নয় বলে লুক্সেমবার্গ থেকে আনা হচ্ছে তা। রহস্যময় পদ্মার একুল ভাঙে অকুল গড়ে। তবে ভাঙা ঘর আর এই খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে মূল সেতুর অবকাঠামোর জন্য।
তাই নদী শাসনের এলাকা বাড়িও চেষ্টা করা হচ্ছে আগামী বর্ষার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রথম দফায় 24 পৌরসভা নির্বাচনে কোনো পৌরসভায় ভোটার উপস্থিতি বেশি থাকা নির্ধারিত সময় বিকেল 4টার পরও চলে ভোট গ্রহণ। এদিকে নির্বাচন ঘিরে দু একটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রথম ধাপে দেশের 24টি পৌরসভার বেশিরভাগ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। ইভিএম ও ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। সোমবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিকেল 4টায় শেষ হওয়ার কথা থাকলেও ঠাকুরগাঁও, কুষ্টিয়া ও হবিগঞ্জ সহ বেশ কিছু পৌরসভার চিত্র ছিল ভিন্ন। লাইনে ভোটার সংখ্যা বেশি থাকায় সন্ধ্যার পর পর্যন্ত গড়ায় ভোট গ্রহণ। আমি আতঙ্কের মাঝখানে ছিলাম, কিন্তু আসলে না, খুব সুষ্ঠুভাবে ভোটটা দিচ্ছি আর কি। ভালো লাগলো, অল্প সময়ে হলো, ডিজিটাল পদ্ধতিতে ভোট সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলো। অল্প সময়ে ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। 24টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী সহ মেয়র পদে 93, সংরক্ষিত নারী ওয়ার্ডে 265 ও সাধারণ ওয়ার্ড কমিশনার পদে 801 জন সহ 3 পদে 1160 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সৌদি আরবে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোয় বিপাকে পড়েছেন দেশটিতে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, বিশ্বব্যাপী অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্যের যে সমস্ত জায়গায় আসলে করোনার যে মহামারী, সেটি এমন একটি প্রকট আকারে ধারণ করেছে, যার আজ কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবে লাগেনি। কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসাবেই কিন্তু সৌদি সরকার আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা 22শে ডিসেম্বর অর্থাৎ 21 তারিখ রাত থেকে কিন্তু এই দেশে 1 সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল যোগাযোগ ব্যবস্থা 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। সেটি কিন্তু শেষ হওয়ার শেষ দিনে কিন্তু আজকে আরো 1 সপ্তাহ, যেটি আগেই তারা ইঙ্গিত দিয়েছিল, সেই ইঙ্গিত অনুযায়ী কিন্তু আরো 1 সপ্তাহের জন্য তারা এই সময়টা এক্সটেন্ড করছে। অর্থাৎ আগামী 1 সপ্তাহ পর্যন্ত আরো এই ধরনের যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ থাকবে। কিন্তু এই বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মূলত তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হয়তো সফল হবে। কারণ এই দেশটিতে আমরা প্রতিনিয়ত যে গ্রাফটি দেখছি যে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার, সেটি কিন্তু অনেক নিম্নমুখী এবং দেখা যাচ্ছে অনেকটাই আশানুরূপ। অর্থাৎ এখানে করোনা আক্রান্তের সংখ্যা এতই নগণ্য, যেটা আসলে আন্তর্জাতিক বিশ্বের সাথে যায় না। এর একটাই কারণ, সেটা হলো এই দেশে কিন্তু আসলে এই দেশের যে স্বাস্থ্য বিভাগ এবং এই দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, সেটি কিন্তু অত্যন্ত কঠিন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে ফাইজারের যে টিকা, সেই টিকা কিন্তু বিনামূল্যে পুরো দেশের সকল নাগরিকদেরকে দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সবাইকে ফ্রিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ কয়েকটি ধাপে কিন্তু এটি দেওয়া হচ্ছে। আপনি জানেন আসলে যে এখন যেই সময়টা, অর্থাৎ যেই 7 থেকে 14 দিন যেই আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ, এই বন্ধের মাঝে কিন্তু এক ধরনের জাতীয় নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ এই দেশের নাগরিক এবং এই দেশে থাকা প্রবাসীদের স্বার্থে কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই সিদ্ধান্তের ফলে কিছুটা অসুবিধা হয়েছে। অর্থাৎ যারা কিন্তু এই সময়ে, যেহেতু প্রবাসী নির্ভর একটি দেশ এবং এই দেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রতিনিয়ত ভ্রমণ করেন, সেক্ষেত্রে তাদের একটু সাময়িক অসুবিধা হচ্ছে। এবং সেক্ষেত্রে সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা নিজ দেশে যেতে আগ্রহী, শুধুমাত্র তাদেরকে কিন্তু দেশে ফেরার জন্য বিশেষ বিমানে, যেটি ইতিপূর্বে ছিল করোনাকালীন সময়ে, সেই সুযোগটি দেওয়া হয়েছে। এবং এই যে সময়টি আছে, এই সময় কিন্তু যারা অত্যন্ত জরুরি পর্যায়ে অর্থাৎ দেশে ফিরতে হবে, তারা কিন্তু দেশে যেতে পারবেন। রাজ্যে আসলে এই বিষয়গুলি কিন্তু আসলে খুবই উল্লেখ্য যে আসলে এই দেশের যে জাতীয় নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। রাজ্যে আসলে এই ছিল আমার কাছে এই করোনার সময় যে সাময়িক যে বন্ধ ঘোষণা বিমান চলাচল বা আন্তর্জাতিক যোগাযোগ, এটা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। রাব্বি, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাইকেল লেন সচল রাখতে এবার ভাঙা হলো পুলিশ বক্স। এছাড়া অভিযানের পর ফের দখল হওয়া ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে। আগারগাঁওয়ের সাইকেল লেনও দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চালানোর একদিনের মাথায় আবারও একই চিত্র। সোমবার অভিযানের আগ পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর সাইকেল লেনে ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন পার্কিং করতে দেখা যায়। স্বাভাবিকভাবে বাধ্য হয়েই রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাতে হয় সাইকেল আরোহীদের।